নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন টান টান উত্তেজনায় ভরা একটা সাসপেন্স থ্রিলার। গল্পের নাম ১৬ বিঘার রহস্য। আজ তার দ্বিতীয় পর্ব। ১৬ বিঘা নিয়ে দিন দিন একটা অদ্ভুত রকম চাপ যেন বেড়েই যাচ্ছে। কোনটা বিশ্বাসযোগ্য অথবা কোনটা অবিশ্বাস্য তা বোঝার উপায় নেই। তবে কেন জানি মনে হচ্ছে একটা বড় ষড়যন্ত্র চলছে আমার চারিদিকে। কেউ বা কারা আছে যারা ১৬ বিঘাকে হস্তগত করতে চায়, অথচ বিশ্বস্ত মানুষগুলোও কেমন যেন পাল্টে যাচ্ছে। কাউকে বেশি বিশ্বাস করা উচিত নয়। অন্ধকারে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়, সেটা ভুলে গিয়েছিলাম। বিকেলের পর চিরুদা স্বপনবাবুর ঘরে ঢুকে তার লেখা ডায়েরিগুলো একটু উল্টে পাল্টে দেখছিল। এইসব লেখাগুলো পড়তে পড়তে হঠাৎ একটা লেখার উপরে তার চোখ আটকে যায়। সেটি হলো, সাধু চোখে সাদা তিল, কাপালিকের চক্ষু মিল। কিন্তু এই কথার অর্থ প্রথম দর্শনে তার মাথায় ঢুকলো না। এদিকে টুটুদা ঘরে এসেছিল কাজকর্ম করতে, তাই তার উদ্দেশ্যে চিরুদা বলে, আচ্ছা টুটুদা, স্বপন কাকু এমন হেয়ালি করে ডায়েরি লিখতেন কেন? টুটুদা বলে উঠল, কি করে বলি বলো দেখি। তবে বড়বাবুকে তো ছোট থেকে দেখছি, খুব শান্তশিষ্ট আর চাপা স্বভাবের মানুষ, তাই মুখ ফুটে কাউকে কিছু হট করে বলতে পারতো না। তবে হতে পারে তার ডায়েরি লেখা অন্য কারো দুশ্চিন্তার কারণ যাতে না হয়, সেই জন্যই হয়তো হেয়ালি করে লিখত। চিন্ময় বলল, আচ্ছা, স্বপন কাকুর সবচেয়ে বিশ্বস্ত লোক কে কে ছিল? টুটুদা বলে, সে তো অনেকেই আছে, তবে ব্যবসার ক্ষেত্রে কল্যাণবাবুকে বড়বাবু প্রচন্ড বিশ্বাস করত। অবশ্য লোকটাও বিশ্বাসের যোগ্য। যেভাবে একা সব দিক সামলায়, তাতে তার জুড়ি মেলা ভার। এই সময় চিরুদার ডাক পড়ায় সে নিচে এসে দেখল অজয় বিশ্বাস এসেছেন, সাথে আবির ও কল্যাণবাবু বসে আছেন। তাকে দেখে অজয়বাবু বললেন, এই যে চিরু, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি যে ডিটেলসগুলো চেয়েছিলে সব জোগাড় হয়ে গেছে। যে দুজনকে তুমি সন্দেহ করেছিলে একদম ঠিক। তদন্তে জানা গেছে ১৬ বিঘার বাচ্চাটার মৃত্যুর পেছনে পঞ্চুরামের প্রত্যক্ষ হাত ছিল, এবং সম্পদ আজমেরার কাছে ইদানিং পঞ্চুরামের যাতায়াত দেখা গিয়েছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে, পঞ্চুরামকে এখন আর জিজ্ঞাসাবাদ করা যাবে না, আর পঞ্চুরামের সাথে সম্পদ আজমেরারও কোনো লিঙ্ক আছে সেটাও প্রমাণহীন। চিন্ময় বলে উঠল, আচ্ছা আঙ্কেল, সম্পদ আজমেরার সাথে গত ৪ মাসের মধ্যে নতুন কজনের ঘনিষ্ঠতা বেড়েছে? অজয়বাবু বললেন, তেমন কোনো নতুন মানুষের খোঁজ পাওয়া যায়নি, তবে গত ৪ মাসের মধ্যে শহরের বাইরে একটা সাধু বাবার কাছে তার যাতায়াত বেড়েছে। এমনিতেই লোকটা একটু সাধু সঙ্গ করে, তাই এটা স্বাভাবিক বলেই মনে হয়েছে। চিন্ময় বলল, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, এতটুকুতেই হয়ে যাবে। অজয়বাবু বলে উঠলেন, আচ্ছা চিরু, তুমি সেদিনকে ফটো দেখে ঈগল স্টেজ বললে কেন? চিন্ময় বলে উঠল, মানে আমি কিছুদিন মার্শাল আর্ট শিখেছিলাম। সেখানে আমাদের গুরুজির কাছে শোনা এটি হলো মার্শাল আর্ট জগতের একটা গুপ্ত এক প্রাচীন বিদ্যা। অজয়বাবু জিজ্ঞাসা করলেন, এ বিষয়ে আর কি জানো তুমি? চিন্ময় বলে উঠল, তেমন কিছুই নয়, তবে যদি কেউ কোনো ক্রমে ভয় পায়, তার উপরে এই বিদ্যা প্রয়োগ করলে তার ভয় সহস্রগুণ বেড়ে যায়, যা প্রাণঘাতী হতে পারে। কিন্তু আঙ্কেল, আপনি হঠাৎ এই বিষয়ে এত উৎসাহ দেখাচ্ছেন কেন? অজয়বাবু বললেন, আসলে আমি ঈগল স্টেজের নাম শুনেছিলাম ৩ বছর আগে আমার এক বন্ধুর কাছে। সে ডুরবানে সাংবাদিকতার কাজ করত। সেই সময় শুনেছিলাম ওখানে ডার্ক ইভেল নামে একটা কুখ্যাত গ্রুপের তাণ্ডব চলত। সুপারি কিলিং, ড্রাগ ডিলিং, আরো অনেক বেআইনি কাজের মধ্যমণি ছিল ওই দলটা। পরে অবশ্য ওখানকার প্রশাসনের সহায়তায় দলটা নিশ্চিহ্ন হয়। চিন্ময় জিজ্ঞাসা করল, নিশ্চিহ্ন হয় মানে? অজয়বাবু বললেন, মানে এনকাউন্টারে বেশিরভাগ সদস্যরই মৃত্যু হয়,
আর দু একজন যারা বেঁচে ছিল তারা দেশ ত্যাগ করে পালায়। যাই হোক, ঈগল স্টেজের কথাটা এই দলটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। শুনেছি ডার্কেভেলের হত্যার পদ্ধতিকে ঈগল স্টেজ বলা হতো। চিরুদা কিছুক্ষণ এক মনে কিছু ভেবে নিয়ে হঠাৎ জিজ্ঞাসা করল, আঙ্কেল, কেমিক্যাল অ্যানালাইজ রিপোর্টটা এসেছে? অজয়বাবু বললেন, হ্যাঁ, সিলিফেসিয়াস পদার্থের মিশ্রণ পাওয়া গেছে ওতে। কথাটা শুনে চিরুদার মুখে কিছু একটা প্রাপ্তির হাসি ফুটে উঠলেও আবির আর কল্যাণবাবুর মুখ বিস্ময়ে হা হয়ে গেল। কল্যাণবাবু নিজের কপালে বিন্দু বিন্দু জমা ঘামটাকে সগোপনে মুছে ফেলে উচ্ছ্বসিতভাবে বলার চেষ্টা করল, সাব্বাস ইয়ং ম্যান, এই দুদিনে যে তুমি এতটা গভীরে ঢুকে যাবে ভাবতেও পারিনি। অজয়বাবু বললেন, কিন্তু গভীরে চিরু একাই ঢুকেছে, আমরা তো পুরো অন্ধকারেই রয়ে গেলাম। আচ্ছা চিরু, চশমার ওপরে তোমার সন্দেহ হলো কেন? চিন্ময় বলল, সন্দেহ একটা হচ্ছে, তবে তার উত্তর এখনো ধোঁয়াশায়, তাই আগে একটু বুঝে নেই, তারপরে সবটা বলবো। অজয়বাবু বললেন, ঠিক আছে, তাহলে আজ আমি উঠি, দরকার পড়লে ফোন করো কিন্তু। পরের দিন সকালবেলা চিরুদা আবিরকে সঙ্গে নিয়ে শহরের বাইরে সাধু বাবার আশ্রমে এলো। আশ্রম বলতে গাছপালা ঘেরা বেশ কিছুটা ফাঁকা জায়গার উপরে বাঁশ আর ত্রিপল দিয়ে কয়েকটা বড় বড় তাঁবুর সংকলন। আশ্রমে লোক সংখ্যা খুব কম, যে কজন আছে তারা বিভিন্ন কাজে ব্যস্ত। আশ্রমের একদিকে ধুনির ছাই ও পোড়া কাঠ পড়ে আছে, অন্যদিকে চলছে একটা যজ্ঞের সামনে একটা মেয়ের ওপরে ভূত ঝাড়ানোর আদিম অত্যাচার। মেয়েটি একটি চক্রের মধ্যে ষড়ভুজ আকৃতির আবিরে আঁকা আসনের ওপরে বসে আছে, তাকে দুজন শিষ্য শক্ত করে ধরে আছে। চক্রের বাইরে অপর আসনে একজন সৌম্য সাধু ধ্যানে রত, শ্বেত বস্ত্র পরিহিত এবং লম্বা সাদা চুল ও দাড়ির ঘটা দেখে তাকে প্রচুর বয়স্ক বলে মনে হলেও তার মুখে আশ্চর্য রকম ভাবে বার্ধক্যের কোনো ছাপ নেই। কিছুক্ষণ পরে কৃষ্ণবর্ণের মাঝারি দৈর্ঘ্যের শীর্ণকায় মানুষটি তার ধ্যান ভঙ্গ করে সামনে থাকা যজ্ঞকুণ্ডতে ঘৃতাহুতি দিয়ে উচ্চকণ্ঠে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। তার মন্ত্র উচ্চারণ শেষ হওয়ার আগেই হঠাৎ করেই অগ্নিহীন যজ্ঞকুণ্ডটা আপনা থেকেই জ্বলে উঠল। সাধু একটা থালা থেকে কিছুটা ছাই নিয়ে মেয়েটির মুখে ছুঁড়ে মারল, তারপর একটা ছুরি দিয়ে পুজোর থালায় রাখা একটা লেবুকে দ্বিখণ্ডিত করল। লেবু থেকে রসের পরিবর্তে লাল রক্ত বেরিয়ে থালা পূর্ণ হয়ে উঠল। সাধু থালা সহ লেবুটিকে যজ্ঞকুণ্ডে নিবেদন করে প্রণাম জানালেন। এদিকে মেয়েটি ধীরে ধীরে লুটিয়ে পড়ল মাটির ওপর। সাধু মেয়েটির বাবা মাকে ডেকে বলল, বিপদ কেটে গেছে, তবে সম্পূর্ণ সুস্থতার জন্য কিছুদিন আশ্রমে থাকতে হবে। মেয়েটির বাবা মা সাধু বাবার কথায় সম্মতি জানিয়ে বেরিয়ে গেলে দুজন সেবিকা এসে প্রায় অচেতনরত মেয়েটিকে নিয়ে একটা তাঁবুর ভেতরে চলে গেল। সাধু বাবাও ধীরে ধীরে অপর একটা ঘরের মধ্যে প্রবেশ করল। চিরুদা ও আবির দুজনে এগিয়ে গেল ঘরটিকে লক্ষ্য করে। ঘরটিতে প্রবেশ করে দুজনেই রীতিমতো অবাক হয়ে গেল। বাইরে থেকে শুধুমাত্র একটা ত্রিপল খাটানো তাঁবুর চেহারা লাগলেও ভেতরের দৃশ্যটা 3 স্টার হোটেলের ঘরের চেয়ে কোনো অংশে কম নয়। কাঠের দেয়ালে কাচ বসানো জালনা, মডেলার খাট ও আলমারি, এমনকি তাপ নিয়ন্ত্রক যন্ত্রের উপস্থিতিতে সাধু বাবার বিলাস বেসন সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাধু বাবা তখন চোখ বন্ধ করে বাবু হয়ে খাটের ওপর বসেছিলেন। ঘরে বহিরাগতের আগমনে ধীরে ধীরে চোখ খুলে শান্ত স্বরে বললেন, আবির, এসেছো? তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, বসো, ওই সোফাতে বসো। চিরুদার মতো আবিরেরও প্রথম আশ্রমে আসা এবং সাধুকে প্রথমবার দেখা, তাই তার মুখে নিজের নাম শুনে প্রায় অবাক হয়ে সে বলল, আপনি চেনেন আমাকে? সাধু বাবা বলে উঠলেন, চিনব না কেন? তুমি, আমি, সবাই তো এক, সবাই এক ঈশ্বর কণা। এক কণার পক্ষে অপর কণাকে চিনতে পারা কি খুব কঠিন? বলো, কি প্রয়োজনে এসেছো? আবির বলে উঠল, সাধু বাবা, আপনি তো সবই জানেন। 16 বিঘাকে কেন্দ্র করে আমাদের পরিবারের ওপরে যে কালো ছায়ার প্রভাব পড়েছে
তার কি কোনো প্রতিকার নেই? সাধু বাবা বললেন, দেখো, প্রতিকারের কথা আমি আর কি বলবো, আমার আর ক্ষমতা কতটুকু, সবই ওপরওয়ালার খেলা। তিনি আমায় যা বলবেন সেই অনুযায়ী চেষ্টা করি জীবনটাকে মানুষের হিতে লাগানোর। তবে এইটুকু বলতে পারি, ওই জমির মোহ ত্যাগ করো, তাহলে জীবনে আবার শান্তি ফিরে আসবে। আবির বলল, তাহলে কি বলতে চাইছেন? জমিটা সম্পাত আজমেরাকে বেচে দেওয়া উচিত হবে? সাধু বাবা বললেন, আমি সেটা বলতে পারি না। আসলে ওই জমি যারই হস্তগত হবে তারই জীবনে নেমে আসবে 16 বিঘার অভিশাপ। আবির বিস্ময়ে প্রশ্ন করল, কি অভিশাপ? সাধু বাবা বলে উঠলেন, একটা কালো ছায়া, যা তন্ত্র শক্তির মাধ্যমে ওখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। তার উদ্দেশ্য জমিটির স্বাধীনতা রক্ষার্থে মালিক নিধন। সে নিরন্তর রক্তপিপাসু, কিন্তু স্বপন তো মানেইনি, তাই অকালে অন্ধকারের গহীনে হারিয়ে গেল। এখন সম্পূর্ণটা তোমাদের বিশ্বাসের ওপরে। আবির প্রশ্ন করল, কে এই নিকৃষ্টতম কাজটা করেছে বলতে পারেন? সাধু বাবা বললেন, দেখো, কাজ কখনো নিকৃষ্ট বা উৎকৃষ্ট হয় না, তার ফলই তার শ্রেণীবিভাগ করে থাকে। আর একজন সাধকের পক্ষে অপর সাধকের গূঢ় তত্ত্ব কখনো সাধারণ মানুষের সামনে প্রকাশ করা উচিত নয়। তাই এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। চিরুদা এতক্ষণ ঘরের এদিক ওদিক তাকিয়ে সমস্ত জিনিসগুলো চোখ দিয়ে পর্যবেক্ষণ করছিল। সাধু বাবার কথায় সে বলল, আপনার কর্ম সম্পর্কে উৎকৃষ্ট নিকৃষ্ট মতবাদটা ঠিক বুঝতে পারলাম না। মৃদু হেসে সাধু বাবা বললেন, চিরুদা ওরফে চিন্ময় চক্রবর্তী, তাই তো? আচ্ছা, তোমাকে দিয়েই উদাহরণ দিচ্ছি। তুমি তো কম্পিউটার ইঞ্জিনিয়ার, চেন্নাইয়ে ছিলে। ধরো তুমি একটা হ্যাকিং সিস্টেম বানিয়েছ। তুমি কি কখনোই বলতে পারবে তোমার এই কাজটা উৎকৃষ্ট না নিকৃষ্ট? হ্যাঁ, যদি সেটা মানুষের উপকারে লাগে তাহলে তোমার কাজটা ভালো, আর যদি সেটা কারোর ক্ষতি করে তাহলে সকলে বলবে তোমার কাজটা খারাপ হয়েছে অথবা তুমি খারাপ কাজ করেছো। চিরুদা বলে উঠল, আচ্ছা বুঝলাম, আপনি তো অন্তর্যামী সাধু বাবা, আমার নাম পেশা সবই তো জানেন। তার সাথে আপনার পারিপার্শ্বিক জ্ঞান দেখে আমি রীতিমতো অবাক হলাম। কিন্তু সাধু মানে তো ত্যাগের প্রতীক, তাহলে এই বিলাস ব্যসন কেন? সাধু বাবা মৃদু হেসে বললেন, যেমন দুঃখ ছাড়া সুখের মর্ম বোঝা যায় না, তেমন ভোগ ছাড়া ত্যাগের মাহাত্ম্য বোঝা অসম্ভব। আর সাধু অর্থাৎ ভালো মানুষ। ভালো মানুষ হতে গেলে সকলের ভালো যে করতেই হবে, তার জন্য শুধু আধ্যাত্মিক নয়, সমস্ত রকম জ্ঞানেরও প্রয়োজন। বলেই তিনি একটা মন্ত্র উচ্চারণ করলেন, হরি ওম। এই সময় ঘরে এক সেবিকা প্রবেশ করে রিমোটের মাধ্যমে জানলার পর্দাগুলো নামিয়ে দিয়ে বললেন, সাধু বাবা, আপনার সাধনার সময় হয়ে গেছে, এখন ভক্তদের বিদায় দিতে হবে। অগত্যা চিরুদা আর আবির সাধু বাবাকে প্রণাম জানিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। চিরুদা আবিরকে অন্যমনস্ক দেখে তার মনটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বলল, আবিদা, ওই মেয়েটাকে ওই ঘরটায় রেখেছিল না? চলো তো গিয়ে একটু দেখে আসি। আবির বিষণ্ণ মুখে তার সাথে পাশের একটা ঘরে প্রবেশ করে, কিন্তু সেখানে ঘরটি সম্পূর্ণ ফাঁকা হওয়ায় অবাক হয়ে আবির চিরুদাকে প্রশ্ন করে, চিরুদা, মেয়েটাকে তো এই ঘরেই নিয়ে আসলো, কিন্তু গেল কোথায়? চিরুদা ঘরের মাঝখানে এগিয়ে খেয়াল করলো সেখানে মেয়েটির মুখে ছোড়া কিছুটা ছাই পড়ে আছে। সে ওই ছায়ের কিছুটা অংশ তুলে নিয়ে ঘ্রাণ নিয়ে অস্ফুট স্বরে বলল, সিলিফেলিয়াস। তারপর পকেট থেকে একটা ছোট্ট প্লাস্টিক বের করে তাতে কিছুটা স্যাম্পল তুলে নিয়ে আবিরকে বলল, ওনাকে পাশের কোনো ঘরে নিয়ে যাওয়া হয়েছে বোধহয়। চল ফেরা যাক, একবার সম্পদ আজমেরার ওখানেও যাব। আবির প্রশ্ন করল, ওখানে কেন? চিন্ময় বলল, চল না, ওখানে গেলেই বুঝতে পারবি।
গাড়িতে উঠে আবিরের উদাসীন মুখ দেখে চিরুদা তাকে প্রশ্ন করেই ফেলল, কি ভাবছিস এত? আবির বলল, চিরুদা, সাধু বাবাকে আমার খুব চেনা লাগছে, কিন্তু কিছুতেই ঠিক মনে করতে পারছি না তাকে কোথায় দেখেছি। চিরুদা গাড়িটা স্টার্ট করে মৃদু হেসে বলল, সাধুর চোখে সাদা তিল, কাপালিকের চক্ষু মিল। চিরুদা আর আবির দুজনে সম্পদ আজমেরার অফিসে আসলো। গার্ডের কাছে পারমিশন পেয়ে অফিস রুমের মধ্যে ঢুকতেই সম্পদ আজমেরা উচ্ছ্বসিতভাবে বলল, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। আপনারা যে এই অধমের অফিসে পায়ের ধুলো দেবেন তা ভাবতেও পারিনি। বলুন, কি করতে পারি আপনাদের জন্য আমি? চিরুদা বলে উঠল, আপনার সাথে আমাদের কিছু ব্যক্তিগত কথা ছিল, তার জন্যই আসা। কিছু না মনে করলে একটু একা কথা বলা যেতে পারে কি? কথাটি শুনে পাশে থাকা একটা লোককে ইশারার মাধ্যমে বাইরে চলে যেতে বলে সম্পদ আজমেরা। রিমোটের মাধ্যমে জালনার পর্দাগুলো নামিয়ে আজমেরা বলল, সে তো নিশ্চয়ই, আমি আপনাদের সেবায় সবসময় আছি। বলুন, কি বলতে চান? চিরুদা বলে চলল, আসলে সেদিনকার আপনার কথাগুলো আমরা অনেক আলোচনা করেছি। ভেবে দেখলাম আপনার প্রস্তাবটা স্বীকার করা বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া জায়গাটাও পড়েই আছে এবং সেখানে পুনরায় কাজ শুরু করা হবে কিনা সেটাও অনিশ্চয়তা। তাই আপনার কাছে আসা। আপনি জায়গাটাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? আজমেরা বলল, দেখুন, প্রোমোটারি লাইনে এই জায়গার ডিমান্ড প্রচুর। প্রথমত ওটা একটা ডেভেলপিং সিটির আন্ডারে, তার উপর এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট, মার্কেট, হসপিটাল, স্কুল, কলেজ সবই আছে ওর আশেপাশে। কিন্তু ইদানিং ওই জায়গাটাকে নিয়ে যে দুর্নাম শোনা যাচ্ছে, তাতে আগের মতো দাম দিতে পারবো না, সরি। এবার আপনারা বলুন, আপনারা কি করবেন? চিরুদা বলে উঠল, আমরা তো প্রথম থেকেই ভাবছিলাম জায়গাটা আপনাকে বেচে দেব, সে যে দামেই হোক না কেন। কিন্তু আজ সাধু বাবার কাছে গিয়ে যা শুনলাম, তাতে মনে হয় কিছু টাকার জন্য আপনাকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া আমাদের উচিত হবে না। আজমেরা হঠাৎ প্রশ্ন করে উঠল, ক্যাসা বিপদ? চিরুদা বলল, সাধু বাবা বললেন ওই জমিতে যেই মালিক হবে তারই মৃত্যু সুনিশ্চিত। রক্তপিপাসু কালো ছায়া মালিক নিধনে বদ্ধপরিকর। আজমেরা বলে উঠল, সাধুজি ऐसा বললেন? তবে आप लोग চিন্তা করবেন না, আমার কাছে উপায় আছে। ও ছায়াকে আমি উঠিয়েই ছাড়ব। আপনারা নিশ্চিন্তে থাকুন, আর যত তাড়াতাড়ি হোক জমির পেপারস রেডি করুন। চিরুদা আবিরকে নিয়ে ঘর থেকে বের হওয়ার আগেই বলল, অসংখ্য ধন্যবাদ। তবে আপনি কি করবেন জানি না, কিন্তু যদি এই জমি থেকে অপদেবতার ছায়া নিষ্কৃতি পায়, তাহলে এই জমিটা আপনার। সম্পদ আজমেরা হাসি মুখে বিদায় জানিয়ে নিজের চেয়ারটা এসে বসলেন। তারপর জালনা দিয়ে চিরুদা ও আবিরকে গাড়িতে উঠতে দেখে নিজের ফোনটা থেকে কাউকে ফোন করে বললেন, আমার সাথে একদম খেলার চেষ্টা করবেন না। কি ভেবেছেন আমি পঞ্চুরামের মতো বুদ্ধু আছি যে তাল বুঝে সরিয়ে দেবেন? মনে রাখবেন, আমি সম্পদ আজমেরা। উড়তে হুয়ে पंछी का पर काटना आता है मुझे। ফোনের ওপ্রান্তর থেকে ভেসে আসা শান্ত গলায় শোনা যায়, ইউ ডিজার্ভ দ্য অ্যান্সার, জাস্ট ওয়েট, টক ইউ টু নাইট। তারপরেই ফোনটা কেটে যাওয়ায় আজমেরা একটু ঘাবড়ে গেল। এদিকে গাড়িতে বসে থাকা আবির বিরক্ত স্বরে চিরুদাকে বলল, তুমি এটা কি করলে? কাউকে কিছু না বলে তুমি সম্পদ আজমেরাকে জমি দেওয়ার কথা বলে দিলে? এটা কিন্তু একদম ঠিক করনি তুমি। চিন্ময় বলে উঠল, দূর, জমি দেওয়ার আমি কে? হ্যাঁ, তবে কথাগুলো বললাম তার কারণ আছে। আবির জিজ্ঞাসা করল, কি কারণ? চিন্ময় বলে উঠল, সব এখনই শুনে নিবি? তাহলে তো মজাই থাকবে না। দাঁড়া, ধৈর্য ধর। জানিস না সবুরে মেওয়া ফলে? তবে এই বিষয়টা নিয়ে একবার কল্যাণ কাকাবাবুর সাথে আলোচনা করতে হবে।
কিন্তু সেটা তোদের বাড়িতে হবে না। তাকে এখন কোথায় পাওয়া যাবে বলতো? আবির বলল, এখন তো অফিসের ছুটি হয়ে গেছে, কাকাবাবু নিশ্চয়ই কোম্পানির গেস্ট হাউসেই থাকবেন। তবে চিরুদা, একটা জিনিস খেয়াল করলে, যে লোকটি সম্পদ আজমেরের সাথে কথা বলছিল সে কিন্তু সাধু বাবার আশ্রমেও উপস্থিত ছিল। চিন্ময় বলল, হ্যাঁ খেয়াল করেছি। এখন চল, কাকাবাবুকে সব কথা শোনাতে হবে। গোধূলি লগ্ন পার হয়ে প্রায় সন্ধ্যা হওয়ার মুখে আবিরের গাড়ি এসে থামল কোম্পানির কোয়ার্টারের সামনে। গাড়ি থেকে নেমে আবির এবং চিরুদা দরজার সামনে এসে বেল বাজাতেই দরজা খুলে দিল কল্যাণ দত্ত নিজেই। তাদেরকে দেখে তিনি সাদর আমন্ত্রণে তাদেরকে বিছানায় বসিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ইয়াংম্যান? আবির, আমাকে ডেকে পাঠাতে পারতে তো, খামোখা কষ্ট করে। কোনো বিশেষ ব্যাপার আছে কি? ছোট্ট ঘরটির অগোছালো অবস্থার ওপরে চোখ বুলিয়ে নিয়ে চিরুদা বলল, হ্যাঁ, আজ আমরা সাধু বাবার আশ্রমে এবং সম্পদ আজমেরার অফিসে গিয়েছিলাম, কিন্তু আবিদের বাড়িতে এ বিষয়ে আলোচনা করা যেত না, তাই এখানেই চলে আসলাম। তবে কাকাবাবু, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? কল্যাণবাবু বললেন, হ্যাঁ বলো না। চিন্ময় বলল, বাড়িটা বড্ড ফাঁকা দেখছি, আপনি ছাড়া আর কেউ থাকে না নাকি? কল্যাণবাবু একবার চারিদিকে দেখে নিয়ে একটু লজ্জিতভাবে হেসে বলল, না, আমি একাই থাকি। আসলে দিনের বেশিরভাগ সময়টাই তো বাইরে কেটে যায়। তাছাড়া একা মানুষের জন্য একবেলা রান্না করে নিতে কোনো অসুবিধা হয় না আমার, তাই চাকর বাকর আর রাখিনি। আচ্ছা, তোমরা বসো, সন্ধে হয়ে এসেছে, আমি কিছু স্ন্যাক্স নিয়ে আসছি, তারপর তোমাদের কথাবার্তা শুনবো। কল্যাণবাবু বেরিয়ে গেলে চিরুদা আবিরকে প্রশ্ন করে, এই কাকাবাবুর কোনো ফ্যামিলি নেই? আবির বলে উঠল, এ দেশে তেমন কেউ বেঁচে আছে বলে তো শুনিনি, তবে বিদেশে ওনার স্ত্রী পুত্র থাকত। তবে শুনেছি কিছু বছর আগে তার স্ত্রী গত হয়েছেন, আর ছেলে এখন বিদেশে থেকেই পড়াশোনা করছে। মাঝে মাঝে তিনি যান ছেলের সাথে দেখা করতে। চিন্ময় প্রশ্ন করল, ছেলে কোথায় থাকে? আবির বলল, ডুরবান। আচ্ছা, তুমি বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঘর ফাঁকা হওয়াতে চিরুদা বিছানা ছেড়ে উঠে ঘরের এদিক ওদিক পর্যবেক্ষণ করতে লাগলো। একসময় তার দৃষ্টি আবদ্ধ হয়ে গেল খাটের তলার এক কোণে থাকা একটা কালো বাক্সের ওপর, কিন্তু বাক্সটিতে তালা মারা থাকায় সে বিশেষ কিছুই করতে পারল না। শুধু তার পাশে পড়ে থাকা একটা টুথপিক সদৃশ্য ধাতব ছুঁচকে তুলে গোপনে পকেটে ভরে নিল। স্বাভাবিকভাবে পুনরায় এসে খাটের ওপর বসে পড়ল। কিছুক্ষণ পর কল্যাণবাবু ফিরে এলেন হাতে কিছু স্ন্যাক্স নিয়ে। সেগুলোকে একটা টেবিলের ওপর রেখে তিনি বললেন, হ্যাঁ, এবার বলো, সাধু বাবার আশ্রমে গেলে কি হলো? কেমন লাগলো তাকে? চিন্ময় বলল, সাধু বাবা খুব অমায়িক লোক, তবে তার আশ্রমে এমন কিছু কিছু জিনিস দেখেছি যে মনের মধ্যে সন্দেহের দানা সৃষ্টি করেছে। তার মধ্যে প্রধান জিনিস হলো সিলিফেলিয়াস। কল্যাণবাবু বললেন, সিলিফেলিয়াস? হ্যাঁ, সেদিনকেও তো তোমার মুখে শুনলাম এই নামটা। কি জিনিস এটা? চিন্ময় বলল, এটি এমন একটা আয়ুর্বেদিক বিষ যা শরীরে প্রবেশ করলে অচেতন মনকে প্রবলভাবে জাগ্রত করে তোলে, ফলে ব্যক্তি একটা ঘোরের মধ্যে চলে যায়। তার সাথে তার অভ্যন্তরীণ অঙ্গসমূহ ধীরে ধীরে অকেজো হতে শুরু করে। কল্যাণবাবু বললেন, কি মারাত্মক! কিন্তু এই পদার্থের হদিশ পেলে কোথায়? চিন্ময় বলল, আবিরের মন্ত্রপুত জলে ঠিক হওয়াটা আমার মনে কেমন সন্দেহ জাগায়, তাই ইন্টারনেটে খোঁজ করে ওই পদার্থের নামটা আমি জানতে পারি। পরে অজয় আঙ্কেলের কাছে স্পষ্ট হয়ে যায় পদার্থটির নাম সিলিফেলিয়াস। যে পদার্থের অস্তিত্ব আশ্রমের মধ্যেও পেয়েছি, তবে সেটা সম্পূর্ণ প্রমাণিত নয়। কল্যাণবাবু বললেন, তাহলে সাধু বাবা ভণ্ড? কিন্তু তার কাছে এইসব করার কি প্রয়োজন? চিন্ময় বলল, তা জানি না, এমনকি সাধু বাবা যে ভণ্ড সেটাও প্রমাণহীন। হয়তো তার আশ্রমে এমন কিছু চলছে যা তিনি কিছু জানেনই না। কল্যাণবাবু বললেন, হ্যাঁ, সেটাও হতে পারে।
আচ্ছা, আমি তো এই মন্ত্রপুত জলটা নিয়ে এসেছিলাম, তাহলে তুমি কি আমাকেও সন্দেহ করছো? কল্যাণবাবুর কথায় চিরুদা লজ্জিতভাবে মাথা নিচু করাতে তিনি এক গাল হেসে আবার বললেন, আরে ইয়ং ম্যান, এত লজ্জা পাওয়ার কিছু নেই। কেস সম্পর্কে তো সকল মানুষকে সন্দেহের চোখে দেখাটা গোয়েন্দার একটা প্রধান কাজ, আর তুমি সেটা খুব ভালোভাবেই করছো। তবে আমাকে সন্দেহ করছো, এতে আমার লজ্জা নেই, বরং গর্বে বুকটা ফুলে যাচ্ছে। কিন্তু একটা কথা বলো তো, এইসব কথা আর কে কে জানে? চিন্ময় বলল, এখনো আমি কাউকে জানাইনি, এমনকি আবিদাও জানে না যে তার জলের মধ্যে এই পদার্থের মিশ্রণ ছিল। কল্যাণবাবু বলল, এটা কিন্তু তোমার ঠিক হয়নি, সকলকে জানিয়ে দেওয়া উচিত ছিল। আর কেউ না হোক অজয় বাবুকে বিষয়টি জানানো খুব দরকার। চিন্ময় বলল, না আঙ্কেল, এখন তাকে কিছু বলার কোনো দরকার নেই। আরেকটু গভীরে ঢোকার পর আমি নিজেই তাকে বলবো। এই সময় আবির ঘরে প্রবেশ করে কল্যাণবাবুর উদ্দেশ্যে একটু নালিশের সুরে বলে, কাকাবাবু, আজ আমরা সম্পদ আজমেরার অফিসে গিয়েছিলাম। সেখানে চিরুদা এক কাণ্ড বাঁধিয়ে এসেছে। ও কথা দিয়ে এসেছে 16 বিঘার জমিটা সম্পদ আজমেরাকে দেওয়া হবে। কল্যাণবাবু কিছুক্ষণ চুপ থাকার পর শান্তভাবে বলল, দেখো আবির, চিরুর ওপরে আমার সম্পূর্ণ ভরসা আছে। ও এমন করেছে মানে নিশ্চয়ই তার পেছনে কোনো বড় কারণ আছে, কিন্তু কি কারণ সেটা চিরু নিজের মুখে না বললে বুঝতে পারবো না। চিন্ময় বলে উঠল, হ্যাঁ, তার পেছনে একটা কারণ আছে অবশ্যই। আসলে আমি বুঝতে চেয়েছিলাম সম্পদ আজমেরা এই ঘটনার সাথে কতটা জড়িত। আবির প্রশ্ন করল, কি বুঝলে? চিন্ময় বলে উঠল, অনেকাংশেই জড়িত, না হলে তিনি কখনোই এতটা জোর দিয়ে বলতে পারতেন না যে 16 বিঘার বিভীষিকাকে সমূলে উচ্ছেদ করবেন। কল্যাণবাবু বললেন, তার মানে বলতে চাইছো 16 বিঘার বিভীষিকা কোনো অলৌকিক বিষয় নয়? চিন্ময় বলল, হ্যাঁ, একদমই। এটা শুধুমাত্র একটা ইলিউশন, এবং তার সাথে সম্পদ আজমেরা এবং সাধু বাবার আশ্রমের কেউ না কেউ অতপ্রতভাবে জড়িত। আবির বলে উঠল, তাহলে তো অজয় আঙ্কেলকে সবকিছু জানানো দরকার। চিন্ময় বলল, না না, এখন নয়, কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কল্যাণবাবু বললেন, ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝবে। তবে খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে, পেটে না চালান করলে আমার পরিশ্রমটাই যে বিফল হয়ে যাবে। আবির ও চিরুদা দুজনেই হেসে উঠে স্ন্যাক্সগুলো অতিগঙ্গা করতে উদ্যোগী হলো। খাওয়া শেষ করে বেরিয়ে আসার সময় চিরুদা কল্যাণবাবুকে বলল, কাকাবাবু, আমার কেমন মনে হচ্ছে আমাদের গতিবিধির ওপরে নজরদারি চলছে। আপনি একটু সাবধানে থাকবেন। চিন্তিত মুখে কল্যাণবাবু বললেন, অজয়বাবুর কানে কথাগুলো তুলে রাখলে ভালো হতো, কিন্তু যাই হোক, তোমরাও সাবধানে থেকো, আর সব সময় কন্টাক্টে থেকো। চিরুদা মুচকি হেসে কল্যাণবাবুকে বিদায় জানিয়ে গাড়িতে উঠল। প্রায় মধ্যরাত। বড় ঘড়িটায় ঢং ঢং করে 12টা বাজার শব্দ রাত্রির নিস্তব্ধতাকে ভেঙে সময়ের জানান দিয়ে গেল। বাড়ির দরজায় দারোয়ান রাও ঢুলু ঢুলু চোখে বসে আছে চেয়ারে। পাশের ঘরে ঘুমাচ্ছে স্ত্রী আর পুত্র। আজ এক চঞ্চলতা প্রবলভাবে দৌরাত্ম্য করে বেড়াচ্ছে সম্পদ আজমেরার মনে। সে চুপচাপ অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করছে কারোর অপেক্ষায়। হঠাৎ তার মনে হলো ঘরের জালনাটার কাচ সরিয়ে কেউ ভেতরে ঢুকে তার পেছনে এসে দাঁড়িয়েছে। অন্ধকারে তাকে স্পষ্ট দেখা না গেলেও তিনি চেনেন এই অবয়বটাকে। তিনি বিদ্যুৎ গতিতে পেছন ফিরে বললেন, আমাকে ভয় দেখাতে এসেছো? কিন্তু আমি ভয় পাচ্ছি না, তাই এসব ফালতু খেলা বন্ধ করো। অবয়বটা শান্তভাবে উত্তর দেয়, খেলা শেষ, তাই আপনার প্রয়োজনও ফুরিয়ে গেছে। এবার 16 বিঘা থেকে নজর সরিয়ে নিলে আপনারই মঙ্গল। আজমেরা বলে উঠল, क्या बोले? भूले जाবেন না আমি সম্পদ আজমেরা আছি, और ये प्लान का शुरुआत मैंने ही किया था। मुझे जो चीज एक बार पसंद आ जाता है उसे कभी छोड़ता नहीं। তাই আমি বলছি
16 বিঘার ওপর থেকে এইসব ছায়ার উপদ্রব সরিয়ে নিন, না হলে আপ লোগোं का মুখোশ খুলতে আমার 2 মিনিট সময় লাগবে না। অবয়বটা বলে উঠল, পঞ্চুরামকে দিয়ে বাচ্চাটাকে ঠেলে ফেলে খুন করেছেন আপনি, আর মুখোশ খুলবেন আমাদের? আজমেরা বলল, হ্যাঁ मैं मानता हूं, बच्चार खून से हमार हाथ रांगा আছে, किंतु आप लोग भी दूध का धुला हुआ नहीं हो। उस रात सपन बाबू को ड्राग देने के बाद কিভাবে ওনাকে মদ খাইয়ে গাড়িতে তুলে দিয়েছিলেন সব सबूत हमारा पास है। তাই বলছি বেশি লাফালাফি করবেন না। 16 বিঘা আমার হবে, কেউ আটকাতে পারবে না। नहीं तुम लोग না कोई और। অবয়বটি বলে চলল, আপনি কি আমাদের ব্ল্যাকমেল করছেন? ভুলে যাবেন না ব্ল্যাকমেল করতে এসে পঞ্চুরামের কি পরিণতি হয়েছিল। পকেট থেকে একটা রিভলভার বের করে অবয়বটার দিকে তাক করে আজমেরা বলল, মুঝে মালুম থা ये दिन जरूर आएगा। পঞ্চুরাম বুদ্ধু ছিল, কিন্তু আমি সে গলতি করব না। तुम लोग नागिन से भी जहरीला हो, इसलिए তোমাদের ব্যবস্থা করার জন্য আমি তৈরি ছিলাম। এরপর একটা পৈশাচিক হাসি দিয়ে অবয়বটা বলল, যদি প্রাণ না থাকে তাহলে 16 বিঘা নিয়ে কি করবেন? তবে একটা ছোট্ট ভুল করে ফেললেন আজমেরাজি। এতক্ষণ যাকে ভেবে আপনি কথাগুলো বললেন সে আমি নই। রীতিমতো অবাক হয়ে আজমেরা বলে, তাহলে কোন হ্যাঁ আপ? হাতে মোক্ষম একটা সুযোগ পেয়ে অবয়বটা এক লাফে চলে আসে আজমেরার সামনে। কিছু বুঝে ওঠার আগেই সে এক ঝটকায় তার হাতের পিস্তলটা নিচে ফেলে দিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় বিছানার উপর। সাথে হাতের মধ্যে লুকানো একটা ছোট ড্রপারকে চিপে ধরে আজমেরার মুখ লক্ষ্য করে। তার থেকে নিঃসৃত তরল পদার্থের ধার ছিটকে যায় আজমেরার চোখে। ফলে কিছুক্ষণের মধ্যেই তার বাহ্যিক জ্ঞান লোপ পেতে শুরু করে, সাথে সে হারিয়ে ফেলে তার কথা বলার ক্ষমতাও। অবয়বটা আর একবার পৈশাচিক হাসি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার পাশে থাকা টেবিলের কাছে। সেখান থেকে স্লিপিং পিলসের শিশিটা তুলে তার থেকে সবকটি বড়ি বার করে আজমেরার মুখে গুজে দিয়ে তাকে জল খাইয়ে দেয়। মৃত্যুর কোলে ঢলে পড়া আজমেরা শেষবারের মতো ভাঙা গলায় বলে, কন? অবয়বটি বলে ওঠে, দ্য প্রিন্স অফ ডার্ক ইভেল। তারপরে অবয়বটা এক লাফে জালনা টপকিয়ে মিলিয়ে যায় অন্ধকারে। সকালবেলা চিরুদা ঘরে বসে দ্য ভয়েস অফ আই বইটা মন দিয়ে পড়ছিল। এমন সময় আবির এসে প্রবল উৎকণ্ঠা নিয়ে বলে, চিরুদা চিরুদা শুনেছ? সম্পদ আজমেরা গত রাত্রে সুইসাইড করেছে। চিন্ময় বলে, হ্যাঁ তুই তো বললি, তাই শুনলাম। তা কিভাবে হলো? আবির বলল, অনেক ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। চিন্ময় শুধু একটা অস্ফুট আওয়াজ করে, ও। আবির প্রশ্ন করল, তুমি অবাক হওনি? চিন্ময় বলল, অবাক হওয়ার কি আছে, এটা তো হওয়ারই ছিল। আবির প্রশ্ন করে, মানে? চিন্ময় বলল, মানেটা পরে বুঝবি, চল এখন একবার বেরোবো, সাধু বাবার আশ্রমে যেতে হবে। আবির বলল, আচ্ছা ঠিক আছে, তবে অজয় আঙ্কেল তোমাকে বলতে বলেছিল সম্পদ আজমেরার চোখে চশমা ছিল না। চিন্ময় বলল, ঠিক আছে, নে রেডি হয়ে নে। চিরুদা আর আবির কিছুক্ষণের মধ্যে আশ্রমে চলে আসলো। তবে আজ আশ্রমের অবস্থা একটু অন্যরকম। চারিদিকে কেমন এক নিস্তব্ধতা ঘিরে রয়েছে। চিরুদা একটু এগিয়ে গিয়ে একটা শিষ্যকে সাধু বাবার কথা জিজ্ঞাসা করাতে তিনি আঙ্গুল নির্দেশ করে একটা ঘর দেখিয়ে দিলেন। আবির ও চিরুদা দুজনেই শিষ্যের কথায় ঘরের মধ্যে প্রবেশ করে দেখল সাধু বাবা এক মনে বসে কিছু ভাবছেন। তাদের উপস্থিতি টের পেয়ে সাধু বাবা মৃদু হেসে বললেন, তোমরা এসেছো, খুব ভালো হয়েছে, না হলে আমি তোমাদের ডেকে পাঠাতাম। আবির প্রশ্ন করল, কেন সাধু বাবা? উত্তরে সাধু বাবা বলল, তোমরা গতকাল চলে যাওয়ার পর আমি ধ্যানে বসে একটা গাঢ় অন্ধকারকে লক্ষ্য করছিলাম। সে কারণে মনে এক অমঙ্গলের ছায়া দানা বেঁধেছিল। যাই হোক, তোমাদের কোনো বিপদ হয়নি তো? আবির বলল, না সাধু বাবা,
তবে গত রাতে শম্পা তাজমেরা আত্মহত্যা করেছে। সাধু বাবা বললেন, সে কি বলছো? হ্যাঁ, এটা অবশ্য হওয়ারই কথা ছিল, কারণ ওর কপালে দেখেছিলাম 16 বিঘার ভবিষ্যৎ মালিক হওয়া। চিরুদা বলে উঠল, তাহলে আপনি বলতে চাইছেন যে 16 বিঘার মালিক হবে অথবা মালিক হওয়ার আশা প্রকাশ করবে, তারই এমন অকাল মৃত্যু হবে? সাধু বাবা বললেন, ঘটনাটা তো সেই দিকে ইঙ্গিত করছে। চিন্ময় বলে উঠল, আমি কিন্তু মানতে পারলাম না। 16 বিঘাকে ঘিরে এতগুলো মৃত্যু শুধুমাত্র অলৌকিক কারণে হতে পারে না। সাধু বাবা বললেন, মানা না মানা তোমার ব্যাপার, তবে এইটুকু বলবো, বিচলিত না হয়ে মনের জালনা খুলে দিয়ে শান্তির বাতাসকে অন্তরে প্রবেশ করতে দাও। তাহলে দেখবে তার প্রভাবে চঞ্চল মন শীতলতা পেয়ে সমস্ত কিছুই আপনা থেকেই বোধশক্তিতে ধরা দেবে। চিন্ময় বলে উঠল, বুঝলাম, তবে আমার মন বলছে আমি স্বপন কাকুর মৃত্যু রহস্যের একদম শেষ অধ্যায়ে এসে পৌঁছেছি। আর মাত্র কয়েকটা কড়ি যোগ করতে পারলেই আসল লোকের মুখোশ খুলে পড়বে। সাধু বাবা বললেন, তোমার মন প্রচন্ড চঞ্চল দেখছি। দুর্বল মন সর্বদা চঞ্চল হয়, তাই তাকে একাগ্র করার খুব প্রয়োজন। আর যে জিনিসের ওপর মানুষের হাত থাকে না, সে জিনিস নিয়ে মাথা ঘামানোর মানেই শুধু সময় অপচয়। চিন্ময় বলল, আমাকে ক্ষমা করবেন সাধু বাবা, আমি সহজে হাল ছাড়তে পারবো না। ইগল স্ট্রেচার আর সিলিফিলিয়াসের রহস্য আমি সমাধান করেই ছাড়ব। তাছাড়া যদি 16 বিঘার অলৌকিক ক্ষমতা বলেই সকলের মৃত্যুর কারণ হয়, তাহলে আমি নিজেই ওই জায়গার মালিক হয়ে একবার স্বচক্ষে প্রমাণ দেখব। মৃদু হেসে সাধু বাবা বললেন, তোমার ভাগ্য তোমাকে যেদিকে নিয়ে যাবে তুমি সেই দিকেই যাবে, এখানে আমার কোনো হাত নেই। তবে একটাই কথা বলবো, অদম্য উৎসাহ আর কৌতূহলের বশে নিজেকে কখনো অন্ধকারের মধ্যে হারিয়ে ফেলো না। মনে রেখো, যা দেখতে পাই না তা মিথ্যে সেটা কিন্তু নয়। চিরুদা একভাবে কিছুক্ষণ সাধু বাবার মুখের দিকে চেয়ে থাকার পর বলল, আপনার কথা মাথায় রাখবো, আজ আসি। সাধু বাবা হরি ওম ধ্বনি দিয়ে তাদের আশীর্বাদ করাতে তারা দুজনেই বেরিয়ে আসলো ঘর থেকে। তবে বের হওয়ার আগে চিরুদা গোপনে তার মোবাইল দিয়ে সাধু বাবার একটা ফটো ক্যামেরাবন্দি করে নিল। ঘর থেকে বেরিয়ে আবির চিরুদাকে প্রশ্ন করে, এমনটা কেন করলে? চিন্ময় বলল, দরকার ছিল, পরে বুঝবি। আবির আর কোনো কথা না বাড়িয়ে চিরুদার সঙ্গে চলে আসছিল, কিন্তু একটা জিনিসে তার চোখ আটকে যাওয়ায় হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, চিরুদা, দেখলে সেই লোকটা? চিরুদা দেখল শ্যামলা বর্ণ বিশিষ্ট দীর্ঘকায় সুঠাম দেহযুক্ত একটি লোক চুপি চুপি একটা তাঁবুর ভেতরে ঢুকছে। লোকটিকে তারা আগেও দেখেছিল সম্পদ আজমেরার ওখানে। তাছাড়া গতদিনে আশ্রমে তার অবাধ বিচরণ চিরুদার চোখ এড়ায়নি। চিরুদা আবিরকে টেনে নিয়ে বলল, চল তো, লোকটার সাথে কথা বলা দরকার। দুজনে তাঁবুর সামনে এসে এদিক ওদিক চোখ বুলিয়ে নিয়ে সোজা ঢুকে পড়ল তাঁবুর ভিতরে। কিন্তু ঘরটি ফাঁকা হওয়ায় আবির অবাক চোখে বলল, লোকটা কি হাওয়ায় ভ্যানিশ হয়ে গেল চিরুদা? চিন্ময় বলে উঠল, ভ্যানিশ হয়নি, একটা কাজ করতো, তুই বাইরেটা একটু পাহারা দে, কেউ আসলে সতর্ক করবি। আবির বাইরে যেতেই চিরুদা চার দিকটা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সন্দেহ বসে বিছানায় অগোছালো ভাবে পাতা তোষকটা সরিয়ে দিল। তোষকটা সরাতেই সেখানে উন্মুক্ত হলো একটা দরজার কপাট। সেই কপাটটা খুলে দেখল একটা সিঁড়ি নিচে নেমে গেছে এবং নিচ থেকে ভেসে আসছে কিছু মানুষের কথোপকথনের শব্দ। সে ধীরে ধীরে নিচে নেমে চারিদিকে দৃশ্য দেখে রীতিমতো অবাক হয়ে গেল। ত্রিপল আর বাঁশ দিয়ে তৈরি এই আশ্রমের নিচে যে এমন একটা গুপ্ত হল থাকতে পারে তা সাধারণভাবে কারো সন্দেহে আসবেই না। ঘরটির চারিদিকে বিভিন্ন র্যাকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ভর্তি জার সাজানো রয়েছে। একদিকে রয়েছে খাঁচায় বন্দি কিছু পশু পাখি, অন্যদিকে ল্যাবরেটরির মতো রূপ দেওয়া হয়েছে ঘরটিকে। ঘরের একদিকে এক বিছানার উপরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে একটি মেয়ে, অপর একটি কোণে একটি টেবিলের উপরে কিছু ধুলো জাতীয় পদার্থ আছে।
যা ৩-৪ জনে প্লাস্টিকের মধ্যে ভরে কার্টুন বক্সে প্যাকিং করছে। কিন্তু এদের মধ্যে সেই লোকটাকে কোথাও দেখতে পেল না চিরুদা। অগত্যা একটা আলমারির পেছনে লুকিয়ে সে দেখতে লাগলো সেই লোকগুলোর গতিবিধি। তাদের মধ্যে একজন লোক বলল, এই মেয়েটাকে আর কতদিন এখানে রাখা হবে? দ্বিতীয়জন বলে উঠল, বেশি দিন নয়, শুনলাম তো ৩ দিন পর ওর ডেলিভারির ডেট। তৃতীয়জন বলল, বেশি বক বক না করে হাতের কাজটা শেষ কর, টাইম মতো কাজ শেষ না হলে প্রিন্স কিন্তু ছেড়ে কথা বলবে না। এই সময় অসাবধানতায় চিরুদার পা লাগে একটা খাঁচায়, ফলে তার ভিতরে থাকা তোতা পাখিটা চিৎকার করে ওঠে। যা শুনে একজন বলে ওঠে, কন কন হ্যাঁ উধার? তৃতীয়জন বলল, আরে তুইও যা, এখানে কে আসবে? কার এত সাহস? এক্ষুনি প্রিন্স চলে আসবে, তাড়াতাড়ি কাজটা শেষ কর। চিরুদা একটা অজানা বিপদের আশঙ্কায় আর সেখানে না দাঁড়িয়ে ধীরে ধীরে ওপরে উঠে এসে সবকিছু আগের মতো সাজিয়ে গুছিয়ে তাঁবু থেকে বেরিয়ে এসে আবিরকে বলল, ঘরে কিছু পাওয়া গেল না, চল ফেরা যাক। তাদের বেরিয়ে যাওয়াটা একটা শিষ্যের চোখে পড়তে সে সাধু বাবার কাছে এসে বলল, গুরুজি, আপনার কাছে যে 2 জন লোক এসেছিল তাদের হল এন্ট্রি থেকে বের হতে দেখলাম। সাধু বাবা কিছুক্ষণ চুপ করে থাকার পর কাউকে ফোন করলো। তারপর ফোন কাটার পর মৃদু হেসে বলল, পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরো নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।